দর্শক আমন্ত্রণ, যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টা আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। জ্বালানি তেল এবং গ্যাসের পরে বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় চলছে। ধারণা করা হচ্ছে আসছে মাস থেকে হয়তো নতুন দাম গুনতে হবে গ্রাহকদের। সেই সঙ্গে নতুন করে রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। আসছে শুক্র শনিবার থেকে এই রাজপথে জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়নের দাবিতে নামবে জামাত এবং তাদের যে জোট 11 দল, এবং বিএনপিও হুমকি দিয়েছে তারাও রাজপথে থাকবে। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে রাজনীতি আগের মতো অনেক বেশি প্রশাসন নির্ভর হয়ে পড়ছে কিনা, কারণ জেলা প্রশাসকের সঙ্গে আনুষ্ঠানিকভাবে একসাথে 3-4 জন নির্বাচিত সংসদ সদস্যকে দেখা করছে। আর এর সঙ্গে হামে শিশুর মৃত্যুর যে মিছিল সেটি তো থামছেই না, বরং বড়রাও এই মিছিলে যুক্ত হচ্ছে। এসব নিয়ে আলোচনা করবো আমরা। আলোচনার জন্য সব অতিথি আমার সঙ্গে এখন এসে পৌঁছাতে পারেনি যানজটের কারণে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী এমপি, যিনি নিপুণ রায় চৌধুরী এমপি, যিনি সংসদ সদস্য সংরক্ষিত আসনের এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। দিদি, আপনাকে স্বাগত। আশা করছি কিছুক্ষণের মধ্যে আমার সঙ্গে যুক্ত হবেন জামাতের সংসদ সদস্য শেরপুর 2 থেকে নির্বাচিত রাশেদুল ইসলাম রাশেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর কাজী মারুফুল ইসলাম। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনিও নিশ্চয়ই হামের ঘটনাবলী ফলো করছেন। আজকের একটা পত্রিকার শিরোনাম ছিল এরকম: যমজ সন্তান কোলে মা বাবা, একটি মৃত্যু, অন্যটি অসুস্থ। ফলে এই যে হামের যে প্রকোপ, এবং সবশেষ হিসাব অনুযায়ী প্রতিদিনই 7 জন 8 জন 10 জন করে আক্রান্ত হচ্ছে, এবং একদম ছোট ছোট বাচ্চা। আপনি নিজেও একজন মা রাজনীতিবিদের আগে। ফলে এই শিশুদের, এত শিশুর মৃত্যু, এরকম মৃত্যু আমরা দেখি নাই। ফলে এই মৃত্যুর বিচার আদৌ কি হবে? হামে মৃত্যুর বিচার আমরা করতে পারবো, বা আপনার সরকার করতে চান, বা সেই সদিচ্ছা আছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি সকল দর্শককে। প্রথমত হচ্ছে যে কোনো মৃত্যুই আমাদের জন্য কাম্য নয়, কখনোই নয়। এবং এটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক যে একটা 17 বছরের একটা ফ্যাসিস্ট সরকার, সেটার কারণে স্বাস্থ্য ব্যবস্থার যে অব্যবস্থাপনা ছিল সেটা একটা মূল কারণ ছিল। হ্যাঁ, তারপরে আবার কোভিড পরবর্তী সময়ে আমরা হামের টিকার যে ক্যাম্পেইনিং হতো আগে, সেটাও এই ক্যাম্পেইনিংগুলো হয়নি গ্রাম পর্যায়ে, রুট লেভেলে কোথাও না। তারপরে আপনার ইন্টারিম গভর্নমেন্ট যখন দায়িত্ব নেন, তখন প্রচলিত যারা হচ্ছে আপনার হাম টিকার ছিল, মানে ডিলার ছিলেন কিংবা আনতেন, তো তাদেরকে সেই কন্ট্রাক্ট ক্যান্সেল করে দেন এবং তারা নিজেরাই গবেষণা করে নতুন করে টিকার ব্যবস্থা করবেন নিজেদের অর্থায়নে এবং নিজেদের উদ্যোগে। এই সব কিছু নিয়ে হচ্ছে আমি বলছি যে ইউনিসেফকে সরাই দেওয়া হয়, এবং তখন তো এই অব্যবস্থাপনার কারণেই কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। যখন এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তখন আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে তখন ভ্যাকসিনের অবস্থা খুবই করুণ ছিল। হ্যাঁ, সেই অবস্থায় কিন্তু এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে। এবং কোনো মৃত্যুকে আমরা কোনো মৃত্যু আমাদের জন্য কাম্য না। কোনো সন্তানের মৃত্যু, ছোট শিশু অকালে ঝরে পড়ছে, হ্যাঁ, কোনো পরিবারের জন্য সেটা কাম্য নয়। তো সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট সব দপ্তরগুলোর সাথে কানেক্ট করে বাইরের সব জায়গা থেকে তারা তাদের সব ব্যবস্থা গ্রহণ করার পর এখন প্রত্যেকটি জায়গায় হামের টিকা দেওয়ার একদম পুরোপুরি টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। কিন্তু যারা মারা যাচ্ছে তারা কেন মারা গেল, এবং গত 30-40 বছর কেন হলো না, এইটা তদন্ত করা। এখানে যদি কারো অবহেলা থাকে, সেটা যে সরকারেরই হোক, মানুষ তো মরছে। ডেফিনেটলি সেখানে একটা সুষ্ঠু তদন্তের ব্যাপারে আলোচনা হচ্ছে, এবং সুষ্ঠু একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এবং এই হামের ব্যাপারে যারা অবহেলা করেছে কিংবা অনিয়ম করেছে কিংবা যারা আমলে নেয়নি, সেই ব্যাপারগুলো তো অবশ্যই সেটা তদন্তে চলে আসবে, এবং তদন্তে আসার পর সরকার একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে বলে আমরা প্রত্যাশা করি, এবং এটাই হবে। হ্যাঁ, কিন্তু সেই জায়গা থেকে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের যে সংকটটা পার করলাম আমরা
যে মহামারী, এটা তো এক ধরনের মহামারী হলো, তাই না? তো এই জায়গা থেকে তো আমাদের উত্তোলনের পথ তৈরি হলো। এখন আমাদের দেখতে হবে যে যেন আমার আর কোনো মৃত্যুর ঝুঁকি না হয়, এবং যত তাড়াতাড়ি সম্ভব আইসিইউর ব্যবস্থার মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নতি করে, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করে এই হামের প্রকোপটা দূর করার জন্য। ইতিমধ্যে প্রায় আপনার 97% শিশুদেরকে হামের টিকার আওতায় নিয়ে আসা হয়েছে, এবং মানে 2-1 দিনের মধ্যে হয়তো 100% হয়ে যাবে। তো আমরা আশা করছি তার মানে আগামীতে হয়তো শিশু মৃত্যু হারটা কমবে। দেখেন, আপনাকে বুঝতে হবে যে স্বাস্থ্যের যে করুণ পরিণতি করে গিয়েছে, শুধু স্বাস্থ্য ক্ষেত্র না, প্রত্যেকটি সেক্টর একদম ধ্বংস করে দিয়ে গেছে। সেই ধ্বংসস্তূপ থেকে কিন্তু সরকার দায়িত্ব গ্রহণ করেছে। হ্যাঁ, সেই জায়গায় একটু তো সময় নিতে হবে আমাদেরকে সময় দিতে হবে। চৌধুরী, আপনাকে একটু থামাই। আমার সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন শেরপুর 1 থেকে নির্বাচিত জামাত ইসলামের সংসদ সদস্য জনাব রাশেদুল ইসলাম রাশেদ এমপি সাহেব, আপনাকে স্বাগত, এবং প্রফেসর কাজী মারুফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক, তিনি, স্যার আপনাকেও স্বাগত। আমরা হামের মৃত্যুর বিচার হবে কিনা সেই প্রসঙ্গে কথা বলছিলাম। রাশেদ সাহেব, আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই, আমরা জামাতকে সংসদে একটা বিশাল আসন নিয়ে আপনার বিরোধী দল, এবং 11টা দল আপনাদের সঙ্গে, ফলে আমরা জামাতকে ধরেন সব সময়, বিশেষ করে 5 আগস্টের আগে পরে বিভিন্ন জনসম্পৃক্ত ইস্যুতে যতটা বেশি সরব দেখেছি, কোনো একটা বিচিত্র কারণে হাম ইস্যু থেকে আপনাদের সরবতা একটু কম দৃশ্যমান, নাকি এটা কৌশল, নাকি নতুন সরকারকে চাপ দিতে চান না, অথবা এটার দায় হয়তো অন্তর্বর্তী সরকারের কাঁধেও খানিকটা পড়ে, সেটা দিতে একরকমের দ্বিধা আছে? মানে এই ইস্যুটাকে আপনারা একটু কম গুরুত্ব দিচ্ছেন কিনা? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যারা যেখান থেকে শুনছেন দেখছেন, দেশ প্রবাস থেকে সবাইকে অশেষ মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেমনটি বলছিলেন যে আমরা কম সরব কিনা, আমি বলবো যে এটা একটা পরিকল্পিত বক্তব্য। আমাদের সমাজে এই বিষয়টি চলছে যে অমুক টপিকে জামাতের এমপিরা কেন কথা বলছে না, অমুক টপিকে কেন বলছে না, জামাতের এমপিরা কেন বিরোধী দল হিসেবে কার্যকর হতে পারছে না। খালি এমপি না, রাজপথে বলছে, ওভারঅল বলতে চাচ্ছে আর কি, সংসদে এবং বাইরে উভয় জায়গায় এই টাইপের একটা নেরেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এনসিপি বেশি বলছে, জামাত কম বলছে, এই যে একটা বিষয় চলছে আর কি, বিষয়টি সত্য নয়। হাম সংক্রান্ত সর্বপ্রথম সংসদে 71 বিধিতে এবং বিশেষ করে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে 2 ঘন্টা টাইম ধরে আলোচনা করার জন্য প্রথম জামাত ইসলামের পক্ষ থেকে দাবি তোলা হয়। সেটি কিন্তু কার্যকর করা হয়নি, সরকার সেটা আমলে নেয়নি। একাধিকবার এই বিষয় নিয়ে জামাত সহ বিরোধী দলের যে সংসদ সদস্যরা আছেন তারা সংসদে 71 বিধিতে কথা বলেছেন। এরপরে হচ্ছে যে এই টপিকে কি বলে এটাকে পয়েন্ট অফ অর্ডারে কথা বলেছেন সংসদের সদস্যরা, এবং বাইরে দাঁড়িয়ে এটা নিয়ে রাজনৈতিক মহলে জামাত ইসলামের পক্ষ থেকে সেভারাল টাইম কথা বলা হয়েছে। এগুলো কথা বলা হয়েছে, কিন্তু আলটিমেটলি সরকারকে এখানে মূল ভূমিকায় রাখা লাগবে। যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ এই জায়গাটা ওনাদের দেখার মূল দায়িত্ব, সেই জায়গায় সরকারের পক্ষ থেকে ভূমিকাটা যদি দুর্বল হয় তাহলে আলটিমেটলি এর জন্য সাফারিংসটা আমাদেরকে করতে হচ্ছে, আবার হয়তো ভবিষ্যতেও আল্লাহ না করুন করতে হবে আর কি। তো এই জায়গায় আমরা বলবো যে আইন শৃঙ্খলা, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাননীয় মন্ত্রী, ওনার জন্য আমাদের আক্ষেপ হয় আর কি, যে উনি ওনার নিজের দপ্তরটাকে বাদ দিয়ে অন্য দপ্তরগুলো বা অন্য সেক্টরগুলো নিয়ে বেশি সিরিয়াস। দেখবেন যে উনি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কি বলে এটাকে সংসদে সনদ নিয়ে যে পরিমাণ সময় স্পেন্ড করেছেন, কথা বলেছেন, ওনার নিজের দপ্তর নিয়ে কিন্তু জুলাই সনদ নিয়ে আমরা আলাদাভাবে কথা বলবো। আমি এটা প্রাসঙ্গিকভাবে বলতে চাচ্ছি। আপনার কাছে একটা বিনীত প্রশ্ন হচ্ছে, ধরেন আপনারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন যে ধরেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় এগুলো কিভাবে চলতে পারে, আদর্শ অবস্থা কেমন হওয়া উচিত, সেজন্য আপনারা একটি শ্যাডো ক্যাবিনেটের কথা বলেছিলেন। প্রায় 3 মাস হয়ে গেল। ধরেন এই হামের টিকা নিয়ে আপনারা কথা বলেছেন, সেমিনার করেছেন, টকশোতে এসেও বলছেন, জানিয়েছি যে আপনারা যেমনি ভাবে কিছুদিন আগে কি করা উচিত সেইটার সুনির্দিষ্ট কোন রূপরেখা দিয়েছেন, নাকি শুধু এই বিরোধিতাই করছেন যে সরকার পারছে না? না না না, বিরোধিতার খাতিরে বিরোধিতা করি নাই আমরা কোনোটাই, এবং করি নাই বলেই কিন্তু আমরা জ্বালানি ইস্যুতে যৌথ আলোচনায় বসেছি। আমরাই কিন্তু প্রস্তাব দিয়েছি যে সরকার, এবং সরকার সেটা গ্রহণ করেছে। এটা কিন্তু আরেকটা বলে রাখি, অনেকেই আবার বলে শুধুমাত্র জামাত প্রস্তাব দিয়েছে বা বিরোধী দল প্রস্তাব, দিস ইজ নট। জামাতের বক্তব্যটা ছিল যে এই যে বর্তমানে সংসদে 8-10টা দল আছে, সবাইকে সরকারি দল, নো, এর বাইরেও স্যাররা স্পেশালিস্ট হতে পারেন, অন্য রাজনৈতিক দল স্পেশালিস্ট হতে পারেন, তাদেরকে নিয়ে এসে এখানে একটা কমিটি করা হোক। জ্বালানি নিয়েও কিন্তু এটা সামগ্রিক কমিটি হয় না, ইনক্লুসিভ হয় নাই, সবাইকে নিয়ে হয় নাই।
বলা যায় যে সংসদের ভিতর থেকে দুইটা পার্ট নিয়ে হয়েছে আর কি। এই একই ইস্যুতে মানে একই ধরনের আলোচনা বসার জন্য হামের বিষয়ে বলা হয়েছে যে আরও যারা এক্সপার্ট আছে আমাদের বাংলাদেশি হতে পারে, বাংলাদেশের বাইরের হতে পারে, কাদেরকে নিয়ে এখানে আমরা বসতে পারি, এরকম করে উইলিং কি বলে আর কি একটা সুযোগ সৃষ্টি করা, মিটিং করা। জি রাশেদ ভাই, আপনি তো ধরেন ছাত্র রাজনীতিও করেছেন, দলের শীর্ষ নেতা ছিলেন ছাত্র সংগঠনের, ফলে আপনি রাজনীতি সচেতন মানুষ। আপনার জীবদ্দশায় হামে কখনো এত শিশু মরতে দেখেছেন? এবার কেন হলো? এই ঘটনাটা কি খুব স্বাভাবিক, বা এটার জন্য কারা দায়ী, সেই সম্পর্কে আপনাদের প্রাথমিক কোনো মূল্যায়ন আছে? অবশ্যই। এখানে দেখুন যে প্রত্যেকটা মৃত্যুই আমাদের জন্য কষ্টের, চরম কষ্টের, কান্নার। কারণ যে ফ্যামিলি থেকে একটা বাচ্চা চলে যাচ্ছে সেই ফ্যামিলি বোঝে আর কি, যেটা অন্য কাউকে কিন্তু বোঝানো সম্ভব নয়। যেমনটি বলছিলেন যে বাংলাদেশে এরকম ঘটনা ঘটেছে, এর চেয়ে আরো ভয়াবহ ঘটনা ঘটেছে, তাতে কি? করোনায় হাজার হাজার মানুষ মারা গেছে, তাতে আমার কি যায় আসে? আমি চাচ্ছি যে এখন একজন শিশুও না মারা যাক, একজন মানুষও না মারা যাক। তো সেই দৃষ্টিভঙ্গিটাকে সামনে রেখে আমি বলবো যে দুটো বিষয় এখানে, যে একটা হলো যে সরকারের পক্ষ থেকে আমরা করোনায় 1.5 মাসে 400 বেশি মানুষ মারা গেছে, 400 বেশি শিশু মারা গেছে। আপনি পিক আওয়ারে তো এরকম হয়েছে যে অসংখ্য মানুষ, না করোনার যখন পিক টাইম চলছিল বাংলাদেশে 400 শিশু মারা গেছে, শিশু বলি না আর কি, মানুষ মারা গেছে। আমি বলতে চাচ্ছি যে সেটা এটার সাথে কম্পেয়ার করার দরকার নাই। আমার একজন শিশু মারা গেল, এটা আমার জন্য কনসার্ন। তো সেই জায়গায় আমি বলবো যে সরকারের পক্ষ থেকে একটা বড় ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যে অ্যাট এ টাইম সারা দেশের সকল মেডিকেলগুলোতে হামের টিকা সরবরাহের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এবং ভেন্টিলেশন সিস্টেম সহ আইসিইউতে সিট বাড়ানো সহ এগুলো উদ্যোগও নেওয়া হয়েছে। বাট অ্যাট এ টাইম এটা যে কারণে ঘটলো, বিশেষ করে ইন্টারিম সরকারের আমলে এই টিকা সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের একটা ত্রুটি করা হয়েছে, সেই বিষয়টা নিয়ে বিচার প্রকাশ্যে আলোচনায় নিয়ে আসা, এই জায়গাগুলোতে আমি বলবো যে সরকার দুর্বলতা দেখাচ্ছে। জি রাশেদ ভাই, কোনো কারণে আমার এটা অনেকেই বলছেন যে এটার পেছনে ধরেন নূরজাহান বেগম বা তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তর বা তৎকালীন প্রশাসন, এবং যেহেতু সেই সরকারের সঙ্গে আপনাদের একটা ভালো সম্পর্ক ছিল বলে অনেকে বলেন, বিশেষ করে বিএনপি বলে, ফলে সেই কারণে কি তাদের নাম একটু আপনারা কম নেন কিনা? কেন কম নেব? আমরা নাম ধরে বলেছি। সেই সময়কার এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দেখতেন যে উপদেষ্টা, তার নাম ধরে বলেছি, আমরা কথা বলেছি। এটা জামাত ব্যাকড সরকার, এটাকে বলা হয় রে, বিএনপি কেন বলে আমি জানি না। কারণ ইন্টারিম সরকার কোনো ব্যাক না। আমরা যদি বলি যে ইন্টারিম সরকার বিএনপি ব্যাকড, ওই ইন্টারিম সরকার থেকে সরাসরি ব্যক্তি নিয়ে এসে এখানে মন্ত্রী করা হয়েছে, তো এটা আমরা কখনো বলেছি? এটা কোনো ইস্যু বলেছেন? আচ্ছা, আমি একটু প্রফেসর কাজী মারুফুল ইসলামের কাছে দিয়েছি যে স্যার, এই হামের এই মৃত্যুটাকে আপনি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা সবাই মিলে একটু অবহেলা করলাম কিনা, বা এই মৃত্যুটা নিয়ে যে পরিমাণ আলোচনা, পদক্ষেপ, সামাজিক উদ্যোগ, রাষ্ট্রীয় উদ্যোগ, বিরোধী দলের উদ্যোগ, সিভিল সোসাইটির উদ্যোগ, এইটা একটু কম হচ্ছে কিনা, এর একটা বড় কারণ এটা কিনা যে এখানে একদম গরিবের বাচ্চারা মারা যাচ্ছে, একদম প্রান্তিক পরিবারের মানুষগুলো মারা যাচ্ছে, ফলে এইটাকে কেন একটা সামাজিক ইস্যু আমরা বানাতে পারলাম না? প্রায় 439 জন শিশু আজকে পর্যন্ত মারা গেলেন 1.5-2 মাসে। জি ধন্যবাদ। আপনি হয়তো সমস্যার একেবারে উপসংহারেই আপনি প্রশ্নটা করেছেন, যে যারা মৃত্যুবরণ করছে যে শিশুরা, সেটা সে ধনী বাবা মায়ের শিশুই হোক অথবা গরিব বাবা মায়ের শিশুই হোক, এই মৃত্যুর অপূরণীয় ক্ষতি, এবং এটা কোনোভাবেই এই ক্ষতির, এই শোকের পূরণ করা সম্ভব না। এখন আপনার যদি খুব এতক্ষণ যে কথাগুলো শুনছিলাম আমি, আপনি দেখেন যে এই স্বাস্থ্য নিয়ে যে ঘটনাগুলো ঘটছে, এটাকে আমরা বলি যে স্বাস্থ্যের একটা রাজনৈতিক অর্থনীতি আছে। ইস্যুটাকে যদি আপনি কেবলমাত্র জনস্বাস্থ্য এবং টিকা দেওয়া হলো না কি হলো না, টিকা পেলো কি পেলো না, এরকম জায়গা থেকে দেখেন, তাহলে সংকটের মূলে যেতে পারবেন না। এটা পরিষ্কারভাবে যারা স্বাস্থ্য বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করেন, যে স্বাস্থ্য প্রশাসন আছে, তার একটা চূড়ান্ত ব্যর্থতা। আমরা হয়তো কোনো নাম খুঁজছি যে কে দায়ী, কাকে দায়ী করা যায়, একজনকে দায়ী করা, দুইজনকে দায়ী করা, এই একজনকে দুইজনকে দায়ী করার যে প্রবণতাটা, এই প্রবণতাটা আসলে আমাদেরকে আবারও এই সমস্যার মধ্যে রেখে দেওয়ার একটা যে রাজনীতি আছে, সেই রাজনীতিটাকেই কিন্তু পুনরুৎপাদন করে। আমরা ফোকাস করা দরকার যে এই হাম বা যে কোনো রকমের জনস্বাস্থ্য বিষয়ক যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়, সেই সিদ্ধান্তগুলো নেওয়ার প্রক্রিয়াটা কি। এখানে স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন, বা তার আন্ডারে তার সচিব ছিলেন, তার আন্ডারে মহাপরিচালক ছিলেন, তার আন্ডারে পরিচালক ছিলেন, এবং এর সাথে আমাদের যারা আন্তর্জাতিক সহযোগী সংগঠনগুলো আছে তারা আছে। তাহলে সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে সংকটটা কোথায়? সেই সংকটটা কি মিস্টার এক্স এর বদলে বা মিসেস এক্স এর বদলে মিস্টার ওয়াই এসছে, তাতে কি দূর হয়ে যাবে?
দূর হয়ে যে যায় না তার প্রমাণ হচ্ছে এটা যে এই মৃত্যুগুলো ঘটছে, এবং মৃত্যুগুলো ঘটার পেছনে মানে ঘটছে যে সেটাকে আমরা যে মার্চের 14 তারিখ থেকে যদি আমরা এটা এই ব্রেকআউটের যদি দেখি, তাহলে আপনি দেখবেন যে 14 তারিখ থেকে এই মে মাসের এই তারিখ পর্যন্ত যে রাজনৈতিক বয়ানগুলো আমাদের খবরের কাগজে আছে, আমাদের সংসদে আছে, সেখানে হাম হচ্ছে ন্যূনতম একটা জায়গা, মানে অর্থাৎ কারোরই কোনো নজর এই জায়গাটাতে দেয়নি। আজকে সরকারি দল বা সরকার যারা চালাচ্ছে তারা কেন এটা পারছে না, তার জন্য কাকে দোষ দিবে সেটা তাদের বিষয়, কিন্তু আমরা এই মুহূর্তে দেখব যারা স্বাস্থ্য প্রশাসনটা চালাচ্ছে তারা এইরকম একটা ভয়ঙ্কর রকমের একটা সমস্যা, সেই সমস্যাটা মোকাবেলাতে তারা ব্যর্থ, চূড়ান্ত রকমভাবে ব্যর্থ। আনফর্চুনেটলি তারা ব্যর্থ। তারা কেন ব্যর্থ সেই খোঁজ তারা নিজেরা করে বেড়াক যে তারা কোথা থেকে কেন ব্যর্থ, কিন্তু এইটা তারা ব্যর্থ এবং তাদের কোনো কার্যক্রম প্রকাশ্য না। আপনি দেখেন যে এই যে মৃত্যুগুলো হচ্ছে তার ফুল ডেটা সেট কোথায় আছে, কোন জেলায় কতজন মারা যাচ্ছে, কোন বয়সের মারা যাচ্ছে, সেই যারা মারা যাচ্ছে তারা কি হামের টিকা পেয়েছিল নাকি পায়নি, তার মধ্যে আমাদের বয়স কত, তাদের আর্থসামাজিক অবস্থাটা কি, কোন জেলাতে হচ্ছে, কোন উপজেলাতে হচ্ছে, কোন স্বাস্থ্য কেন্দ্রে হচ্ছে, এই যে তথ্যগুলো তো আপনি চাইলে তো পাচ্ছি না। এবং আদৌ সবগুলো মৃত্যু রিপোর্টেড হচ্ছে কিনা। শিশু মৃত্যুর ক্ষেত্রে একটা সুবিধা আমাদের হয়েছে যে আসলে এই মৃত্যুগুলো অনেক বছর ধরে কাজ করাতে এটা রেকর্ডেড হয়, এটা সত্যি যে এটা খুব মানে রেকর্ডের বাইরে থাকার পরিমাণটা খুবই কম, ফলে ধরে নিতে পারি যে যত মৃত্যু ঘটছে তার বেশিরভাগটাই বা প্রধান অংশটাই আসলে আমরা রেকর্ডেড পাচ্ছি। কিন্তু সেই মৃত্যুর বিস্তারিত যদি বিবরণটা আমরা না পাই, তাদের যদি প্রোফাইলিংটা আমরা না করতে পারি, তাহলে এই সমস্যাটাকে আমরা ধরবো কিভাবে, কোথায় আমরা যাব? আমরা সবাইকে টিকা দিচ্ছি, টিকা দেওয়াটাই কি সমাধান? আমরা দেখেছি যে যারা মৃত্যু বরণ করছে তাদের মধ্যে টিকা প্রাপ্তদের সংখ্যাও আছে, টিকা যারা পায়নি তারাও আছে। আপনার 9 মাস থেকে টিকা দেওয়া হবে, এখানে 9 মাসের নিচেই বাচ্চারা মৃত্যুবরণ করছে। তাহলে কি রোগটা বদলে গেছে, রোগের ধরনটা কি বদলে গেছে? তাহলে এই তথ্যগুলো আমরা কেন কোথাও পাচ্ছি না? কেন আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা এর চেয়ে বড় প্যান্ডেমিক আমরা কিন্তু ম্যানেজ করেছি, তখন কিন্তু প্রতিদিন এসে আমাদেরকে বলেছে যে এই কারণে এতজন মানুষ মারা গেছে, অমুক জায়গায় এতজন ভর্তি হয়েছে, তো কেন আজকে নেই, কেন আজকে সেই তথ্যটা নেই কেন? তার মানে কি আজকের মৃত্যুগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ না, তখন এটা বেশি গুরুত্বপূর্ণ ছিল? তাহলে এবং এখানে আপনি পরিষ্কারভাবে দেখেন রাজনীতির মধ্যে সংকটটা কোথায়, যে যারা রাজনীতি করেন তাদের মূল যে জায়গা যে তারা কিভাবে ক্ষমতায় থাকবেন, তাদের ক্ষমতায় থাকার যে বয়ান জরুরি, তাদের ক্ষমতায় থাকার জন্য যে প্রক্রিয়াগুলো জরুরি, সেই প্রক্রিয়াগুলো নিয়ে তারা কথা বলছেন। এটা জামাত ইসলামী বলি, এনসিপি বলি এবং জাতীয়তাবাদী দল বলি, তাদের সকলের পর্যায়ে এই একই কথা রকমের প্রযোজ্য, তাদের কারোর মনোযোগের মধ্যে এটা দৃশ্যমান না। ফলে আমরা জাস্ট একটা কথা আমরা বলে শেষ করতে চাই যে এইখানে এই রাজনীতির মধ্যে আপনার গরিব মানুষের যদি মৃত্যু না মানে যদি মৃত্যুর বেশিরভাগটা যদি গরিব মানুষ না হতো, আজকে যদি আমার সন্তান আপনার সন্তান যদি মৃত্যুবরণ করতো, রাজনীতিকদের সন্তান যদি মৃত্যুবরণ করতো, তাহলে দেখতেন যে আমরা এটা অন্যরকম ভাবে এটাকে নিতে পারতাম। জি, নিপুণ রায় চৌধুরী, আমরা দেখলাম যে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরপরই রোজায় আমাদের অর্থনীতি বলি, জীবনযাপন পদ্ধতি বলি, সেটা পাল্টা যায়। তারপরে মধ্যপ্রাচ্য যুদ্ধ, আমি বলছি ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ, তারপরে তেলের দাম বৃদ্ধির কারণে গ্যাসের দাম বৃদ্ধি, সেটার কারণে আমাদের পরিবহন খরচ বৃদ্ধি, এর ভিতরে বিদ্যুতের দাম বাড়ানোরও আবেদন করেছে পিডিবি। সম্ভবত 21 তারিখে গণশুনানি হবে, ধারণা করা হচ্ছে আগামী মাস থেকে বিদ্যুতের নতুন দামও গুনতে হবে। ফলে যারা নির্ধারিত আয়ের মানুষ, আপনি বাজারের অবস্থা জানেন, ফলে একটা নাভিশ্বাস অবস্থা। ফলে এই সময়ে বিদ্যুতের দাম, ধরেন তেলের দাম সরকার প্রথম দিকে কিছুদিন বাড়ালো না, বা এপ্রিলের 1 তারিখেই সচরাচর বাড়ানোর কথা, প্রতি মাসে যেটা বাড়াতো সেটা শেষ পর্যন্ত পারলো না, হয়তো অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট অথবা বিশ্বব্যাংক IMF এর পরামর্শ, যাই হোক বিদ্যুতের দামও বাড়াতে হচ্ছে। ফলে এই যে মানুষকে একটা নতুন সরকার, তার এক ধরনের হানিমুন পিরিয়ড চলছে, সেখানে এই যে ভোগান্তির বার্তা যাচ্ছে, সেটা দল হিসেবে বিএনপির জন্য একটু খুব ভালো হচ্ছে কিনা? বিএনপি তো মানে সরকার তো শুধু বিএনপির না, এই সরকার বাংলাদেশের 18 কোটি জনগণের, সকল দলের সরকার, তাই না? তো সেই জায়গায় আপনাকে বিবেচনা করতে হবে যে যখন এই সরকার দায়িত্ব গ্রহণ করলো, এই দায়িত্ব গ্রহণ করার পর মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ লাগলো, সেই যুদ্ধকে কেন্দ্র করে আজকে আমাদের জ্বালানি সংকট কিন্তু সারা বিশ্বে হচ্ছে, যেখানে একটি বৈশ্বিক সমস্যা, সেই বৈশ্বিক সমস্যাকে কেন্দ্র করে আমাদের আশেপাশে সকল দেশে
আপনার জ্বালানি তেলের দাম বেড়ে গিয়েছে, সেই জায়গায় বাংলাদেশ সরকার আমাদের তেলের দাম কিন্তু বৃদ্ধি করে নাই, কিন্তু আমরা দেখলাম যে এক ধরনের আপনার মানে কি বলবো আপনার কৃত্রিম একটা সংকট তৈরি করা হলো এবং প্রত্যেকটি পাম্পের পাশে আপনার লাইন পড়লো। যখন এই জিনিসগুলো অনুধাবন করা হলো, ভিতরে ঢোকা হলো, যখন তদন্ত করা হলো, আমরা অনেক জ্বালানির তেল আমরা দেখেছি জ্বালানি আপনার বিভিন্ন জায়গায় মজুত করা হয়েছে। হ্যাঁ, মানে অর্থাৎ একটা সিন্ডিকেটের কবলে ফেলে আপনাকে সরকারকে বিব্রত করার চেষ্টায় পাইচারা চলছে। ঠিক সেই মুহূর্তে যখন দামটা বৃদ্ধি করা হলো, এই দামটা কিন্তু চাইলে সরকার আরো আগে বৃদ্ধি করতে, যেটা আশেপাশে দেশে অলরেডি করেছে, সেই জায়গায় কিন্তু সরকার সহনীয় পর্যায়ে ছিল। সেই ক্রাইসিস তো আমরা মোকাবেলা করেছি। আপনার সরকারের বয়স কত? এবং দাম বাড়ানোর পরে কিন্তু সেই লাইন কমে গেছে। হ্যাঁ, কমে গিয়েছে এবং এখন সবকিছু স্বাভাবিক। ঠিক আছে, তো আপনাকে সমস্যাকে আগে নির্ণয় করতে হবে। আপনি দেখেন এই সরকারের বয়স হচ্ছে 3 মাস হতে যাচ্ছে, 12 তারিখে হবে। 3 মাসের এই সরকার এত বড় ষড়যন্ত্র কি আমাদের সব শেষ হয়ে গেছে? এখনো হয়নি। এই ষড়যন্ত্র মোকাবেলা করে এত বড় একটা ক্রাইসিস মোকাবেলা করেছে, সেখানে হয়তো বিদ্যুতের যে ঘাটতি, এই ঘাটতি তো আমাদের সৃষ্ট ঘাটতি না, 17 বছরের দুর্নীতি এবং অনিয়ম এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে প্রত্যেকটি সেক্টর ধ্বংস করে দিয়েছে। এবং সেই জায়গায় আমরা যখন কথা বলি, হ্যাঁ, রাজনীতিবিদরা রাজনীতির বয়ান ধরে রাখে তার হয়তো ক্ষমতায় থাকার জন্য কিংবা নিজের স্ট্যান্ডটাকে ধরে রাখার জন্য, কিন্তু যাদের সত্যিকার অর্থে সমস্যা চিহ্নিত করার দরকার এবং সরকারকে সহযোগিতা করার দরকার, সে বিরোধী দলই হোক, ভিন্ন মতেরই হোক, সুশীল হোক, ঠিক আছে, সেই জায়গাটা আদৌকে আমরা করছি কিনা। আমার রাশেদ ভাইয়ের একটা কথা খুব ভালো লাগলো যে তিনি কিন্তু অনুধাবন করেছেন এই সরকার শর্ট টাইমের মধ্যে এই ক্রাইসিস, যেখানে শূন্য হাতে ভ্যাকসিনের হাতে ক্ষমতা নিলেন, তখন একদম শর্ট টাইমের মধ্যে যেমন করে হোক, সর্বোচ্চ শক্তি দিয়ে হোক, আপনার কূটনৈতিক মাধ্যমে হোক, আমরা শতভাগ শিশুদের হাতে ভ্যাকসিন তুলে দিতে, মানে ভ্যাকসিনের আওতায় আনতে পেরেছি। আমার ভাই বললেন যে ভ্যাকসিনের আওতায় আনাটা কি সমাধান নাকি? আপনাকে তো আগে রোগটাকে নির্ণয় করতে হবে, সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, ওইখানে তো ওষুধটা দিতে হবে আপনাকে, তাই না? তো সেটা তো করছে সরকার। তো সেই সাথে যত হসপিটালগুলো অব্যবস্থাপনায় ছিল, সেগুলো সঠিক ব্যবস্থাপনা আনার চেষ্টায় আছে। যদি একটু বিদ্যুতের দাম নিয়েও বলেন, ধরেন এই বিদ্যুতের দাম যদি 1 পয়সা 2 পয়সাও বাড়ে, সেটাও মরার উপর খাড়ার ঘা হবে কিনা? ডেফিনেটলি মরার উপর খাড়ার ঘা হবে, এবং সেই ব্যাপারেও সরকার খুব সচেতন আছে। এবং সেই জায়গাতে যেন কোনো সুবিধাভোগী কিংবা মধ্য মানে যারা সুবিধাভোগী, মানে আপনার কি বলে, হ্যাঁ, সত্ত্বাভোগী, তারা যেন কোনো সুবিধা নিতে না পারে, হ্যাঁ, কিংবা সিন্ডিকেট করে নতুন কোনো সংকট তৈরি করতে না পারে, সেই ব্যাপারেও সরকার স্টাডি করছে। প্রয়োজনে এই যে কোনো বিষয়, জাতীয় ইস্যুগুলোতে সরকার খুব আন্তরিক, এবং সবসময় সরকার কিন্তু বিরোধী দলকে বলছে আপনারা আসেন, আমরা এক টেবিলে বসে, সিদ্ধান্তের টেবিলে বসে আমরা সমাধান করব। আমরা একটা বিরতি নেই, বিরতির পরে রাশেদ ভাই আপনার কাছে ফিরবো। এই সিন্ডিকেটের কথা, এই জনভোগান্তির কথা এবং রাজনীতি কবে জনবান্ধব হবে, সেটাও আমরা একটু বুঝতে চাই। দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নেই, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। সংসদে জামাত ইসলামের সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ এমপি আছেন আমাদের সঙ্গে। রাশেদ ভাই, আমরা কথা বলছিলাম যে এই যে জনভোগান্তির যে বিষয়গুলো, রাশেদ ভাই, একদম ধরেন একদম গরিব মানুষ বা একদম উচ্চবিত্ত যারা, এর বাইরে যারা নির্ধারিত আয়ের মানুষ, তার এই যে সিলিন্ডারের দাম বাবদ 6 থেকে 700 টাকা মাসে বেড়ে গেছে, যে কোনো কারণেই হোক, তার বাস ভাড়া বাবদ ধরেন মাসে 200 টাকা বেড়েছে, তার উপরে যদি তার বিদ্যুতের দাম বাড়ে, জিনিসপত্রের দাম চড়া, এক ধরনের সিন্ডিকেট, বাজার, চাঁদাবাজি, সেসব তো আছেই। ফলে এই সময়ে বিদ্যুতের দাম বাড়লে জামাত ইসলামের অবস্থান কি হবে সংসদে বা সংসদের বাইরে? দেখুন, আমি গতকালকে একটা টেলিভিশনে ছিলাম, কথা বলছিলাম, তখন একজন দর্শক ফোন করেছেন যে আপনাদের এই জুলাই ফুলাইয়ের আলোচনা আমার ভালো লাগতেছে না, আমার আসলে দ্রব্যমূল্যের বিষয়ে আপনি কিছু বলেন। একদম মানুষের বিষয়টা তো এরকমই, অর্থাৎ একবারে প্রান্তিক মানুষ যারা, সাধারণ খেটে খাওয়া মানুষ যারা, তাদের বিষয়গুলো তো এরকমই। আপনি দেখেন যে এখন এই তেলের দাম বাড়া বা এই পরিস্থিতি ক্রিয়েট হওয়ার এগেনস্টে এরকম যদি হতো যে সরকার অন্যান্য সকল কিছু নিয়ন্ত্রণে রাখতে পেরেছে,
না, এমন কোনো জায়গা নাই যেখানে দাম বাড়ে নাই। এমন যদি দেখেন এই মাঝখানে যেটা সবচেয়ে সংকট তৈরি করেছে যে সারের দাম দ্বিগুণ হয়ে গেছে প্রায়, এরকম রডের দাম বলেন আপনি দ্বিগুণ হয়ে গেছে, খাদ্যশস্য ভোজ্য যা কিছু আছে সব কিছুতে, সয়াবিন এরকম হয়ে গেছে আর কি, একটা বিরাট সংখ্যক 10%, 20%, 30-50% পর্যন্ত বাড়ছে, 100%ও বাড়ছে। তো এই যে একটা সংকট, এই সংকটের মধ্যে আমি মনে করি যে এখন যদি 0.01%ও বিদ্যুতের দাম বাড়ে, এটা আমাদের জন্য একটা বিরাট বড় ধরনের সংকট তৈরি করবে। কারণ বিদ্যুতের দাম বাড়ার সাথে কিন্তু অনেক কিছু সম্পর্ক আছে। যেমন একটা বড় সম্পর্ক হচ্ছে দুর্নীতি। দেখবেন যে তখন একটা আমদানির উদ্যোগ থাকবে, এই আমদানির সাথে অনেক কিছু সম্পর্ক তৈরি হবে, তখন একটা দুর্নীতির একটা মহোৎসব এখানে শুরু হয়ে যাবে। তখন আবার নানান ধরনের চুক্তির প্রয়োজন পড়বে। এইসব চুক্তির আড়ালে আবার দেখা যাবে যে বিগত সময়ে আমরা যেমন দেখেছি, আমি আশা করি যে সেরকম কিছু ঘটবে না এবং এই সরকার সতর্ক থাকবে, কিন্তু দুঃখ হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এরকম কিছু আমরা দেখতে পাচ্ছি। যেমন আপনি কিছুক্ষণ আগে হয়তো বলছিলেন নাকি যে মেগা প্রকল্প নিয়ে, মেগা প্রকল্প যে টপিকে নেওয়া হচ্ছে সেই টপিকের প্রিভিয়াস এবং পোস্ট এই সব কিছু পর্যালোচনা করে নেওয়া হচ্ছে কিনা আমরা জানি না, এইগুলো জনসমক্ষে ক্লিয়ার করবে আশা করি সরকার। কিন্তু আমি মনে করছি যে এই মুহূর্তে আমাদের সকলের কনসার্ন হচ্ছে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টাকে সিরিয়াসলি দেখা, এবং আমরা মনে করি যে এটা নিয়ে অবশ্যই বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা ছাড়া সরকার যদি বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগ নেয়, এটি সরকারের জন্য মারাত্মক একটি বা দেশের জন্য মারাত্মক একটি সংকট তৈরি করবে। জি, প্রফেসর কাজী মারুফ, আমরা জানি যে বিদ্যুতের দাম বিআরসি অর্থাৎ এনার্জি রেগুলেটরি কমিশনের মাধ্যমে হয়, একটা গণশুনানি হয়। আমি অন্তত 17 বছর বিআরসি কাভার করি বা গণশুনানিতে যাই, কথাও বলেছি, কিন্তু সবসময় দেখেছি যে কখনো পিডিবি দাম বাড়াতে চেয়েছে এবং বিআরসি জনস্বার্থে গিয়ে সেটি বাড়ায়নি, যদিও ভোক্তা অধিকার পরিষদ, প্রফেসর শামসুল ইসলাম সহ অনেকে গিয়ে নানান যুক্তি দেখায় আমাদের দুর্নীতি, কিন্তু দাম শেষ পর্যন্ত বাড়েই। এবং আমাদের পারসেপশন হচ্ছে সরকারই আসলে ঠিক করে দেয় বিআরসি কি করবে, এটা একটা কৌশল মাত্র। ফলে সেই একই জায়গায় আমরা থাকছি কিনা। হ্যাঁ, কিন্তু ধরেন আমাদের একটা যদি চর্চা হিসেবে দেখি, এটা অনেকটা মানে মন্দের ভালো চর্চা, যে একটা রিচুয়াল হয়েছে আসলে। বাস্তবে যেটা দাঁড়িয়েছে যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন তার যে স্বায়ত্তশাসনটা থাকা দরকার ছিল, অর্থাৎ আইনগতভাবে তার এই স্বায়ত্তশাসনটা আছে, কিন্তু সেটা যখন প্রয়োগ করা হয়, ফাংশনাল যে স্বায়ত্তশাসনের জায়গাটা, সেই জায়গাটাতে আমরা আসলে তাকে দেখি না যে একটা মেরুদণ্ড শক্ত করে জনগণের শুনানি অনুযায়ী যে পদক্ষেপটা নেওয়া দরকার সেটা সবসময় নিতে তারা পারেন, বেশিরভাগ সময় তারা পারেন না। তো এই যেহেতু পিডিবি যারা মূলত এটার উৎপাদক এবং যারা মূলত এটার মূল্য নির্ধারণের সাথে যুক্ত, অর্থাৎ সরকার, তাদের কথাটাই শেষ পর্যন্ত থাকে। কিন্তু তারপরেও মানে আমরা তো অনেক সময় দেখেছি যে সেই শুনানিটুকু হয় না, তার বাইরে সরকার নির্বাহী আদেশে অনেক সময় দাম বাড়িয়ে দিচ্ছে। তো ওইটা হওয়াটা আরো বড় রকমের বিপজ্জনক। ফলে সেখানে যদি কিছুটা হলেও মানুষের মতামতের রিফ্লেকশন করার সুযোগ থাকে, মানুষ তার ভেন্টিলেট করার সুযোগ থাকে, এখন দাম বাড়ানোর ধাক্কা আমরা সইতে পারবো, মানে সাধারণ মানুষ? এইটা আপনি যত শুনানি করি না কেন এই মুহূর্তে, বা যত রকমের আমরা দয়া দেখাই কিংবা আমরা মানুষকে সুযোগ দিই, তাতে আসলে যদি শেষ পর্যন্ত দামটা বেড়েই যায়, ফলে ওই আঘাতে কোনো রকমের কোনো মলম আপনি দিতে পারবেন না, কোনো শুনানি দিয়েই আসলে সেখানে কোনো রকমের কোনো পরশ দিতে পারবেন না। মানুষ একেবারেই ভোগান্তিতে পড়বে। এবং পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, যেটা আমাদের সবাই এই মুহূর্তে একমত, যে আসলে মানুষ এখন একেবারে একটা সূক্ষ্ম চুলের উপরে হাঁটছে, যে কোনো সময় সে পড়ে যেতে পারে। অর্থাৎ তার বিপদাপন্নতাটা এমন জায়গায় চলে গেছে, এই দ্রব্যমূল্য এবং তার জীবিকা নির্বাহের জায়গাটাতে এসে সেটা এখন কোনো মতে টিকে আছে। সেই জায়গায় বিদ্যুতের দাম সামান্য বাড়া, এটা আসলে তাকে একদম ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবে, অর্থাৎ একদম দারিদ্র্য সীমার নিচেই চলে যাবে। ফলে এই যদি আমরা এটা নিশ্চিত যে আমরা এটা স্বীকার করি যে বর্তমানে যে বৈশ্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে জ্বালানি কিংবা যেহেতু ডিজেলের দাম বাড়ছে, ফলে বিদ্যুতের দাম মানে এটা বাড়বেই, এটা বাড়বেই আসলে। কিন্তু যদি বাড়ে, তাহলে তারপরের পরিস্থিতিটাকে আমি কিভাবে সামাল দিব? কিন্তু স্যার ধরুন দাম না বাড়ে সরকার কিভাবে এটা সামাল দিবে? মানে আপনার এই ভর্তুকির টাকাটা কোথা থেকে আসবে? এর সঙ্গে আইএমএফ এর ঋণ এবং নানান শর্ত আছে, আপনি জানেন। তারা এনার্জি বা বিদ্যুতে ভর্তুকি না দেওয়ার একটা বৈশ্বিক তাদের অবস্থান রয়েছে, এবং সেটার সঙ্গে আমাদের একদম আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তী সরকার, এমনকি এই সরকারও নীতিগতভাবে একমত। আমরা কি আমাদের যে অগ্রাধিকার আছে, সেই অগ্রাধিকারগুলোকে সব জায়গায় কি আমরা যথেষ্ট রকমভাবে গুরুত্ব দিচ্ছি কিনা? অর্থাৎ আমার যত টাকা ভর্তুকি দিতে হবে বিদ্যুতের দামটাকে ঠিক জায়গায় রাখার জন্য, সেই টাকাটা জোগাড়ের জন্য অন্যান্য যে সমস্ত অপচয়ের জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে কি আমি নিয়ন্ত্রণ করছি?
আমি সংসদ চালাচ্ছি, আমি আমার আমার আমলাতন্ত্র চালাচ্ছি, সেখানে আমাদের যে সমস্ত অপ্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে সেখানে যে অর্থগুলো আমরা খরচ হবে, যে বিনিয়োগটা যাবে, সেই টাকাটাও তো আমরা এখানে সাশ্রয় করতে পারি। মানে আমাকে এই মুহূর্তে মানুষকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে গেলে আমার বিদ্যুতের দাম এই মুহূর্তে বাড়ানো চলবে না, এটা হচ্ছে প্রথম শর্ত। আর তারপরেও যে ধর আমার টিসিবি দিয়ে যে সাপোর্টটা দিচ্ছি, আমার অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্য দিয়ে আমি যে সাপোর্টটা দিচ্ছি, সেই সাপোর্টের যে পরিধি সেটাকে আমার বাড়াতে হবে। অর্থাৎ দুই দিক থেকে আমার যদি কাজ না করি তাহলে কিন্তু মানুষকে এই মুহূর্তে বাঁচানো খুব মুশকিল হবে। এখানে একটা বিষয় আর কি, আমি আসবো আপনার কাছে, আমি একটু আপনার কাছে একটু আসি দিদি। সেটা হচ্ছে আরেকটা ইস্যু হচ্ছে যে এর ভিতরে শনিবার থেকে রাশেদ ভাইরা রাজপথেও নামছেন, এবং রাজপথে যে ইস্যুতে নামছেন সেই ইস্যুটা বিদ্যুতের দাম অথবা হামের টিকা নিয়ে না, সেটা হচ্ছে পুরনো ইস্যু, যে ইস্যু সংসদে সমাধান হওয়ার কথা ছিল, দুই দলের অঙ্গীকার ছিল, সেটা জুলাই সনদ এবং গণভোট। এখন যেহেতু এটির বিষয়ে বিএনপির অঙ্গীকার ছিল এবং একসঙ্গে সনদ সইও করেছেন, ফলে তারা শনিবারের মতো রাজশাহী থেকে বিভাগীয় কর্মসূচি শুরু হচ্ছে, এবং বিএনপিও পাল্টা কর্মসূচি বা বিএনপিও রাজপথে থাকবে সেরকম একটি ঘোষণা দিয়েছে। ফলে 3 মাসের একটি সরকারের বিরুদ্ধে তার দীর্ঘদিনের এলাইকে কেন রাজপথে যেতে হচ্ছে, বা বিএনপিকেও কেন রাজপথ গরম করতে হবে, সেটি হচ্ছে প্রশ্ন। না, বিএনপি রাজপথ গরম করার জন্য রাজপথে যাবে না। বিএনপি মানুষকে সচেতন করার জন্য রাজপথে ছিল, রাজপথে থাকবে। কারণ একটা অযৌক্তিক বিষয়কে নিয়ে আপনি জনগণকে তো বিভ্রান্ত করে জনগণের মূল্যবান সময় তো আমরা নষ্ট করতে পারি না। প্রথমত হচ্ছে গণভোটে যে 4টি বিষয় ছিল, যে 4টি বিষয়ের উপর আপনার জনগণ ভোট দিয়েছে, সেখানে আমরা কিন্তু 3টা আমরা অনুচ্ছেদ আমরা একেবারেই একমত যে এই কয়ে যে কথাগুলো বলা আছে সেটাকে আমরা মানি, গতে যেটা বলা আছে সেটাকে আমরা মানি, ঘতে যেটা বলা আছে সেটাকে আমরা একদম অক্ষরে অক্ষরে মানি। এবং জুলাই সনদে স্বাক্ষর করে বিএনপি যে স্বাক্ষর কিংবা অঙ্গীকার করেছে সে পুরোটাই প্রতি বিএনপির শ্রদ্ধা আছে, এই সরকারের শ্রদ্ধা আছে, এবং অক্ষরে অক্ষরে পালন করবে সেটা প্রতিশ্রুতিও আছে, অঙ্গীকার আছে। তো আমাদের অবজেকশনটা হচ্ছে ঘতে। হ্যাঁ, সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে যে আপনার পার্লামেন্ট যখন সংসদ গঠন হবে তখন 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে। উচ্চ কক্ষে যারা যাবেন তারা হচ্ছে মানে ভোটের আনুপাতিক হারে যাবে। কিন্তু আমাদের নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল এবং আমরা নির্বাচনী ইস্তেহারে দিয়েছিলাম যে আমরা উচ্চ কক্ষ মানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে আপনার আসনের ভিত্তিতে, আমি শেষ করে নিই, এবং সংবিধান সংশোধনের একটা বড় বিষয়, সেটাকে উচ্চ কক্ষ সেটাকে অনুমোদন করবে, সেখানে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল এবং আমরা কিন্তু ইস্তেহারেও বলেছি। এবং আপনার 18 এবং 19 অনুচ্ছেদ জুলাই সনদের, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে যে দল নির্বাচনী ইস্তেহারে যে কথাগুলো বলে জনগণের ম্যান্ডেট নেবে তারা তাদের মতো করে কাজ করতে পারবে। আমার একটা কথা, আমরা তো ভায়োলেট করলাম, আপনারা যদি গণভোটের ফলাফল না মানেন, সেই শপথ না নেন, তাহলে আজকের প্রধানমন্ত্রী তখন বিএনপি চেয়ারপারসন, আপনারা গণভোটে হ্যাঁ পক্ষে ভোট চান কেন? আমি আপনাকে বলছি দেখেন, গণভোটের পক্ষে আমরা আছি এবং সংবিধান মানে জুলাই সনদকে সর্বোচ্চভাবে আমরা স্বীকৃতি দিই। বরঞ্চ এই জুলাই সনদে যারা মানে স্বাক্ষর করেছিল একটা বিরোধী দল জামাতি ইসলাম, তারা তাদের নির্বাচনী ইস্তেহারে এবং হচ্ছে আপনার জুলাই সনদে বলেছিল যে নারীর সংখ্যা বৃদ্ধি করতে হবে নির্বাচনে, কিন্তু তারা একজন জনপ্রতিনিধি সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে দেননি, তারা লঙ্ঘন করেছে। আমরা সেখানে বলা হয়েছিল যে বিরোধী দল থেকে আপনার ডেপুটি স্পিকার নেওয়া হবে, তারা সেটা লঙ্ঘন করেছে। আমাদের সরকার কিন্তু সেটা তাদেরকে অফার করেছিল ডেপুটি স্পিকার দেওয়া, তো 2টা লঙ্ঘন কিন্তু তারা অলরেডি করে ফেলেছে। যারা জুলাই সনদকে মানে না, যারা জুলাই সনদকে ওন করে না, ওই চেতনা বিক্রি করে যারা রাজপথে মানুষের ভোগান্তির কথা না ভেবে এই অযাচিত একটা মানে নিয়ে যারা রাজপথ গরম করতে চায়, সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের পক্ষে সচেতনতার পক্ষে থাকবে। এটা কোন পাল্টাপাল্টি প্রোগ্রাম নয়, এটা আমাদের রাজনৈতিক সচেতনতা। রাশেদুল ইসলাম ভাই, একটু আগে আপনিও বলছিলেন যে ধরেন মানুষ এখন এত ধরনের দৈনন্দিন সমস্যায় যে মানুষের কাছে সত্যি এখন জুলাই সনদ, গণভোট খুব বেশি
মানে অর্থ ক্যারি করে কিনা। যদি আপনি নিশ্চিতভাবে বলবেন দীর্ঘমেয়াদের সংস্কারের যে স্বপ্ন, তার জন্য এটা অবশ্যই জরুরি। ফলে সেই ইস্যুটা নিয়ে আপনারা আবার যখন রাজপথে নামবেন, সেটাতে আপনারা জনসমর্থন পাবেন কিনা, নাকি এর সাথে আপনারা কৌশলগতভাবে তখন বিদ্যুতের দাম, এই মানুষের দৈনন্দিন যে ভোগান্তি, সেগুলোকে ইনক্লুড করে সেটাকে একটা গণ ইস্যু বানানোর রাজনৈতিক প্রচেষ্টা করবেন? দেখুন, এখানে আপনি এইভাবে একতরফাভাবে আলাদা করে একটা কিছু করে দেখার সুযোগ নেই। যেমন আপনি এরকম বলতে পারেন না যে এই মুহূর্তে মানুষ না খেয়ে মরে না কেন, এরকম একটা প্রশ্ন আপনি করতে পারেন না। কারণ এখন যুগ চেঞ্জ হয়েছে, মানুষ ঋণ করে হলেও খেয়ে বাঁচতে চেষ্টা করেন আর কি। অর্থাৎ দেখা যাচ্ছে তার ঋণের বোঝা বেড়ে যাচ্ছে, কিন্তু তার না খেয়ে মরার প্রবণতা দেখা যাচ্ছে না। এটা এখন কালচারের পরিবর্তন হয়েছে। এই জন্য এখন হঠাৎ করে আপনি একটা পার্টকে নিয়ে কথা বলবেন, একটা পার্টকে নিয়ে আন্দোলন করবেন, এরকম নাও হতে পারে। শেখ হাসিনার পতনের আগে তো অনেকগুলো দফা ছিল, শেষ পর্যন্ত তো একটা দফায় আমরা গিয়ে শেষ করেছি যে শেখ হাসিনার পতন লাগবে, সকল কিছু আলাদা আলাদা থেকেছে। তখন কিন্তু ওই ফাইনালি এসে আমাদের কোটা কী হবে ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা আর প্রাসঙ্গিক থাকে নাই। আলটিমেটলি এই মুহূর্তে আমাদের খেয়াল করা দরকার যে বিএনপির সদিচ্ছা আছে কি নাই, এখানে গণভোট বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির সদিচ্ছা আছে কি নাই। ওনারা বহু বক্তব্য দিয়েছেন, আমি ধরেই নিচ্ছি সংসদে তো সেটা মীমাংসিত না। না না না, মীমাংসিত না। এখানে তারা এটা একটা প্রতারণা করেছেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে ভোটের আগে আমরা এটা তাহলে ভোটটা হতো না, আপনারা ভোট দিতেন না, এইসব কথা কিন্তু বলেছেন। আমরা কখনোই ভোটের বিপক্ষে ছিলাম না। ভোটটা আমরাও চেয়েছি। আমরা চেয়েছি যে শুধু ভোটই যদি সমাধান হতো, তাহলে তো আমরা সেই কয়েকটা ভোট যে হয়নি, কি বলে অন্যায় ভোট হয়েছে, সেগুলোকে কেন আমরা মেনে নিলাম না? সেগুলো তো আমাদেরকে স্বস্তি দিতে পারে নাই বলেই তো আমরা গণভোটের দিকে যাচ্ছিলাম। আমরা একটা সামগ্রিক সংস্কার করে সামনের দিকে এগোতে চাই, এবং এজন্যই কিন্তু আমরা বলেছিলাম যে আগে গণভোট হয়ে যাক। শেষ পর্যন্ত বিএনপির দাবির প্রেক্ষিতে যে বিএনপি দাবি করলো যে গণভোটটা এবং ভোট একদিনে হওয়া দরকার, সেই বিএনপি আজকে কি করে গণভোটের রায়কে উপেক্ষা করে সামনের দিকে আগাতে চাচ্ছে, কি বোঝাতে চাচ্ছে এগুলো থেকে? আরও দেখুন, এখানে আপা এখানে কথা বলেছেন, অযৌক্তিক বিষয় বলেছেন। যে বিএনপির এমপিরা বলেছেন আননেসেসারি জুলাই সনদ, বিএনপির এমপিরা বলেছেন যে এটা একটা অযাচিত, এরকম অনেকগুলো কথা বলে আলটিমেটলি জুলাই সনদকে বলেন বা গণভোটকে বলেন অস্বীকার করেছেন তারা। এবং এখন পর্যন্ত যে কথাগুলো বলছেন আর কি, আমি ধরে নিলাম যে হ্যাঁ হবে, বাস্তবায়ন হবে, কারণ আমি আশাবাদী ব্যক্তি সবসময়। 180 দিনের মধ্যে এই শপথ নিয়ে সামনের দিকে আগানোর এখনো সুযোগ আছে। বাট তাদের কর্মকাণ্ড এখন পর্যন্ত বলে না যে তারা এটা মেনে নেবেন। আপনারা মানুষকে পাশে পাবেন এই ইস্যুতে? অবশ্যই আমরা মাঠে পাশে পাবো। এবং বিশেষ করে এখানে ওনারা রাজপথে প্রতিহত করার ঘোষণা দিচ্ছেন। কি প্রতিহত করবেন? যে মানুষগুলো 70% প্রায় মানুষ ভোট দিয়েছেন, তাদেরকে প্রতিহত করবেন? আপনারা আমরা যতই বলি না কেন যে মানুষের এই মুহূর্তে জুলাই সনদ শুনতে ভালো লাগছে না, কিন্তু এই জুলাই সনদের ভিতরে যা যা আছে এই সব কিছুই তো মানুষের সকলের আকাঙ্ক্ষার বিষয়ে পরিণত হয়েছিল। রাশেদ ভাই, মানে এই প্রশ্নটা আপনার একেবারেই পছন্দ হবে না। আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, কোনোভাবে কি এই যে সমসাময়িক নানান সংকট, মানুষের জীবনের সংকট, টিকার সংকট, দ্রব্যমূল্য, তারপরে হচ্ছে আপনার সীমান্তে কাটার তার, এইসব ইস্যু থেকে চোখ ফেরানোর জন্য একটা আপনারা এবং বিএনপি মিলে ঝিলে এরকম একটা আন্দোলন করার চেষ্টা করছেন কিনা, এই প্রশ্ন যদি কেউ তোলে? আমি আর উল্টা প্রশ্ন করতে চাই যে এরকম ইস্যুগুলো বিএনপি ক্রিয়েট করছে কিনা, ইস্যু ক্রিয়েট করে আমাদের ডাইভার্ট করছে কিনা। দেখুন, জাস্ট দুই দল, বিরোধী দল সরকারি দল সিদ্ধান্ত নিয়েছে তেলের দাম ঠিক তেল পরিস্থিতি ঠিকঠাক করবে, পরের দিন থেকে লাইন ঘাট সব যা যা ছিল সব কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে। দেখি আমি বলবো না এগুলো যে এরকম একটা বিষয় পিছনে ছিল। এখন হামের টিকা এই সব বিষয়ে এগুলো হতে পারে ক্রিয়েট করা, আমি এগুলো বলতে চাচ্ছি না আর কি, বাট এরকম কিন্তু প্রশ্নগুলো আসবে সামনে। আমি বলবো যে এক্ষেত্রে সরকারের খেয়াল করতে হবে, এখানে সরকারকে তো এগুলো সমাধান করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন বা জুলাই পরিস্থিতি, না এখানে শেষ করি আমি আমার বক্তব্যটা শেষ করি আপা। এখানে হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী কি করে ঘোষণা দেন এটি সংসদে, তিনি বলেন কোন ভাবে যে এটা কি হয় যে তিনি মবের নামে রাস্তায় দাঁড়াতে দেবেন না, রাস্তায় আন্দোলন করার যে প্রক্রিয়া সেটা প্রবণতা বন্ধ করবেন। কি বলতে চাচ্ছেন এটা তিনি? গণতান্ত্রিক দেশে মানুষ রাস্তায় দাঁড়াবে, বসে থাকবে, শুয়ে থাকবে সেখানে, আর উনি বলছেন যে না আন্দোলন নিয়ন্ত্রণ। তাহলে তো আবার শেখ হাসিনার যে ফর্মুলা সেগুলোর দিকে তিনি চলে যাচ্ছেন। কে আন্দোলন করবে কে আন্দোলন করবে না সেটা তিনি সরকার ঠিক করে দিবে। জি, আমরা একটা বিরতি নিয়ে দর্শক, আবারও বিরতির পরে ফিরছি। দর্শক, আরেকবার আমন্ত্রণ 24 ঘন্টায় প্রফেসর কাজী মারুফ। আমরা একটু জুলাই সনদ এবং গণভোট নিয়ে, জামাত সহ বিরোধী দল রাজপথে নামছে, বিএনপিও এটা নিয়ে জনসচেতনতার নামে তারাও রাজপথে থাকবে। এই সময়ে এই আন্দোলন এটাকে কিভাবে দেখেন? দেখেন, আমাদের জুলাই সনদের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গের কিন্তু প্রাসঙ্গিকতা যায়নি।
অর্থাৎ এটা সংসদে কিন্তু অমীমাংসিত রয়ে গেছে। আমাদের জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নটা করতে গেলে কাঙ্ক্ষিত সংস্কারগুলো করতে হবে। এটা আপনি যে কোনো যুক্তি দেন না কেন, এটা থেকে যদি আপনি এটাকে তাহলে আপনি মানুষের সাথে এই আন্দোলনের সঙ্গে আপনি আসলে বিশ্বাসঘাতকতা করবেন, এটা হচ্ছে নিশ্চিত। কিন্তু সেই প্রসঙ্গটাকে আমি এখন তুলব, সেই প্রসঙ্গটা আমি তুলব কিভাবে? অর্থাৎ আমি কি সেটা নিয়ে যে মানুষের যে প্রতিদিনকার যে জীবনযুদ্ধ, সেই জীবনযুদ্ধে তার যে কষ্ট, সেই কষ্ট কি লাঘবের চেষ্টা না করে যদি সেখানে কোনো মতে একটু আপনি আরও এটাকে বাড়িয়ে ফেলেন, তাহলে সেই প্রসঙ্গটা কিন্তু মানুষের কাছে গ্রহণ করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। যদিও এর নৈতিক সমর্থন সকল মানুষের আছে যে হ্যাঁ আমাদের সংস্কারগুলো দরকার, আমরা যেভাবে দেশটা চেয়েছিলাম সেই দিকে দেশটা যাচ্ছে না, তো যাওয়াতে গেলে আমাদের সংস্কারগুলো অতি প্রয়োজনীয়। কিন্তু এই যে আকাঙ্ক্ষা, এই যে একটা প্রয়োজন, এই প্রয়োজনটা নিয়ে আজকে এই মুহূর্তে যখন আমার শিশু মারা যাচ্ছে, প্রতিদিন 7 জন গড়ে 6 থেকে 7 জন শিশু মারা যাচ্ছে, যখন প্রতিদিন আমার মানুষ একেবারে দৈনন্দিন জীবন যুদ্ধে মানে ভয়ঙ্কর রকমভাবে ক্লান্ত, আক্রান্ত, সেই সময় এটা নিয়ে যদি আমি রাজপথে আবার দখল করি, রাজপথ দখল করে যদি আমার দৈনন্দিন কাজকর্ম বিঘ্ন হয়, তাহলে আমার মনে হয় না যে মানুষ এটাকে খুব সমর্থন দিবে। ফলে এইটা রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার যে একটা সময় আছে, সেই সময়টার জন্য এটা মনে হয় এই প্রসঙ্গের জন্য এই সময়টা আমার কাছে মনে হয় না যথেষ্ট রকমের যুক্তিসঙ্গত। জি জি, রাশেদ ভাই, আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে, রাজনীতি আস্তে আস্তে আমাদের দেশের রাজনীতি, বিশেষ করে গেল আওয়ামী লীগের 17 বছর অনেক বেশি প্রশাসন নির্ভর হয়ে গেছিল। মানে দল হিসাবে আওয়ামী লীগের চেয়ে প্রশাসনের উপরে সরকারের মন্ত্রী, এমপি, এমনকি প্রধানমন্ত্রী নির্ভরতা নিয়ে নানান সমালোচনা। আমরা কি আবারও সেই পথে হাঁটছি? এই উদাহরণ এই কারণে দিচ্ছি, ধরেন আপনারা যারা সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, তারা একজন ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা ডিসি অফিসে 4 জন 3 জন এমপি একসঙ্গে যাচ্ছেন, এইটা আসলে প্রশাসনকে এক ধরনের মাথায় তোলা কিনা, বা নাকি এটা অসতর্কতা জনিত ভুল, বা এটা আসলে কি বার্তা দেয়? না, এটা কি বললেন আমি বুঝলাম না বিষয়টা। কারণ এখানে এমপিরা প্রশাসনের সাথে দেখা করলে অসুবিধা কোথায়? আমরা আইন শৃঙ্খলা মিটিং করেছি কয়েকদিন আগে, সেখানে আমরা 3 জন নির্বাচিত এমপি এবং 1 জন মনোনীত এমপি, নারী এমপি তিনি ছিলেন। এটা জেলা আইন শৃঙ্খলা মিটিং এ আমরা এখন এখানে ঘটনাক্রমে সাতক্ষীরারটা আপনার আলোচনায় এসেছে, শেরপুরেরটা আলোচনায় নাই। কারণ শেরপুরেরটায় বিএনপির 2 জন, আমি একজন জামাতের এবং আরেকজন সংরক্ষিত বিএনপির, আর সাতক্ষীরার ঘটনাক্রমে সবাই জামাতের, এই জন্য আলোচনাটা এসেছে। তো এটা তো হওয়ার মধ্যে খুব বেশি আমি সমস্যা দেখি। মানে 3 জন বা 4 জন এমপি একসঙ্গে গিয়ে ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার একজন কর্মকর্তাকে ফুল দিবেন? না, ফুল দিবেন কেন? শুভেচ্ছা জানাবেন? এটা কি দিলে কি অসুবিধা খুব? সংকট কি খুব? ফুল দেওয়াটা কি, একজন ব্যক্তি নতুন করে নিযুক্ত হয়েছেন তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়াটা কি খুব সমস্যা? নাকি তিনি প্রতি মাসে? তাহলে তো ভাই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বলে আর কিছু থাকে না। আমি এটা বলছি না, ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অবশ্যই আছে, তাদের মধ্যে অবশ্যই একটা সুন্দর কি বলে এটাকে সিস্টেমের মধ্যেই তারা মেনটেন করে প্রত্যেকটা কাজ করবেন। কিন্তু ফুল দেওয়ার মাধ্যমে সবকিছু শেষ হয়ে গেছে, আমি এটাকে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে করছি না। আমাকে কি বলে, আমাদের যিনি ডিসি চেঞ্জ হয়েছেন, তিনি আসার পর আমাদের নেতৃবৃন্দরা গিয়ে ফুল দিয়েছেন। হ্যাঁ, নেতৃবৃন্দ দিয়েছেন। এরপর আমি যখন আবার অফিসে গেছি, তখন উনি আবার উল্টা আমাকে দিয়েছেন। আমি বলছি আসলে ঘটনাক্রমে তো আমাকে আমি আপনাকে দেওয়ার কথা, আপনিও তো নবনির্বাচিত। আমিও নবনির্বাচিত, তিনি ওই হিসাবে দিয়েছেন। আমি বলতে চাচ্ছি যে আপনি আমাদের এখানে ওয়েলকাম। এগুলো আসলে খুব বেশি, মানে আপনি বলছেন ডিসি এবং এমপির ভিতরে কোনো ভেদাভেদ রাখা যাবে না, সবাই সমানে সমান, এরকম কিছু? তাহলে অবশ্যই ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স আছে, কিন্তু এই ফুল দিলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স লঙ্ঘন হবে, এই বিষয়টা আমি মনে করি। এটা আসলে আমাদের যে একটা আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিতে একটা আমলা তোষণের যে একটা প্রচলিত রীতি আছে। স্যার মনে আছে কোভিডের সময় 64 জেলার দায়িত্বে 64 জন সচিবকে দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং অনেক জেলায় তখন 5 জন মন্ত্রী ছিলেন, ধরেন চট্টগ্রাম, ফলে সেই মন্ত্রীকে সচিবের কাছ থেকে কোভিডের বরাদ্দ নিতে হয়েছে। সেটা কি রাজনীতিকে ছোট করে? এটা রাজনীতিকে ছোট করা তো বটেই, এটা আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এই তোষণ রেওয়াজটা আছে। তারা আমলাদের কাছে নতজানু হন, বারবার করে নতজানু হন, এবং প্রচুর পরিমাণ উদাহরণ আছে। এটা একটা সর্বশেষ উদাহরণ। এই ফুল দেওয়াটা এক ধরনের দৈন্যতাযুক্ত রাজনৈতিক সংস্কৃতি প্রকাশ করে। আমি একটু নিপুণ রায় চৌধুরীর কাছে আছি, একদম সময় নেই দিদি। মানে রাজনীতিবিদ জনগণের নির্বাচিত ভোটে প্রতিনিধির চেয়ে প্রজাতন্ত্রের কর্মচারী,
গুরুত্বপূর্ণ আবারও হয়ে উঠবে কিনা আপনাদের আমলে? আমি একটা কথা বলি নি, আমরা যখন সংরক্ষিত নারী আসনে শপথ গ্রহণ করি তখন কিন্তু আমরা বিএনপি এবং বিরোধী দল সব একসাথে কিন্তু শপথ গ্রহণ করি, সরকার দলের নারীরা, এবং একটা শপথ গ্রহণ করেছি। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতার একটা বিরাট বড় একটা চমক, এবং তিনি সেখানে উপস্থিত ছিলেন। আমি কেন এই কথাটা বললাম, আমাদের নির্বাচিত বিরোধী দলের নেতারা যখন শপথ গ্রহণ করেছিলেন, 2টা শপথ গ্রহণ করেছিলেন, তার 2 মাসের মাথায় তারই নারী নেত্রীরা একটা মাত্র শপথ গ্রহণ করেছেন। অর্থাৎ যারা নিজের স্ববিরোধীর অবস্থান থেকে সরে আসে, তারা আবার জনগণের কাছে সেই বাস্তবতা নিয়ে দাঁড়াবে, এটা একটা অযৌক্তিক, ওই ক্ষেত্রে আমি বললাম। আর আপনি যে কথাটা বললেন, আমি প্রজাতন্ত্রকে কাছে দৈন্যতা প্রকাশ করব কিনা সেটা আমার রাজনৈতিক চিন্তা ভাবনা, এটাকে আমাকে নির্ধারণ করতে হবে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট যে অবস্থায় দাঁড়িয়ে আছে, এই বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি হবে জনগণের জন্য, মানুষের সেবা করার জন্য। এখানে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে যদি আমরা পড়ে যায় এবং দেশ যদি সেই মাফিক চলে, তাহলে এই দেশ কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবে না। তো সেই জায়গায় সকল জনপ্রতিনিধিদেরকে গার্ডস পার্স শক্ত করে দাঁড়াতে হবে জনগণের পক্ষে, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য। সেই জায়গায় আপনারা আমলাদেরকে মাথায় তুলবেন না বা তুলছেন না? আমি একটা কথা বলি, আমরা সবাই যে এক মতের, এক ভাবনা, সেটা তো না। তার মধ্যে আমি কি করবে সেটা হবে সবচেয়ে বড় উদাহরণ। সেই জায়গায় আমাদের উদাহরণ তৈরি করতে হবে, আমাদের অনিয়মকে ভেঙে দিতে হবে, নিয়মের বেড়া জালে সবকিছু নিয়ে আসতে হবে। আমলাদেরকে মাথায় তুলবে কিনা সেটা সরকারের সিদ্ধান্ত হবে, সরকারি সিদ্ধান্ত নিবে। বাট আমি আপনার সাথে আবারও দ্বিমত করছি যে আমি স্যারকে স্যার বলি, আমার প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকেও আমি স্যার বলি। এর অর্থ কি আমি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি লঙ্ঘন করেছি? স্যার মানে তো ভাই জনাব, আর এটা তো আমাদের কালচারে যে শিক্ষক তাকে আমরা স্যারই বলি। অর্থাৎ আমি আপনাকেও স্যার বলতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি দেখছি না যে ফুল দিলেই সব শেষ হয়ে গেছে। না, বাট আমরা অনেকগুলো ইস্যু হয়ে যাওয়ার কথা বলিও নাই, কিন্তু ওটাকে এভাবেই না মিডিয়াতে এভাবে আলোচনাটা এসেছে। জি, অনেক ধন্যবাদ। আপনার মতামতের প্রতি শ্রদ্ধা, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ রাশিদ ইসলাম রাশিদ, ধন্যবাদ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, ধন্যবাদ প্রফেসর কাজী মারুফুল ইসলাম। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।